ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা এখন দেখেছো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে একটা নতুন টপিক অ্যাড হয়েছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ট্রেডিশনাল আর্ট অ্যান্ড কালচার। তো পশ্চিমবঙ্গের যে ট্রেডিশনাল আর্ট অ্যান্ড কালচার রয়েছে তার মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লোকনৃত্য, আর একটা হচ্ছে লোকসঙ্গীত বা ফোক মিউজিক। আমরা গোটা ভারতের জন্য অনেকবার পড়েছি এই দুটো টপিক। আমরা সম্পূর্ণ ভারতের জন্য অনেকবার পড়েছি, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আমরা সেরকম ভাবে ক্লাস করিনি। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের বেশ কিছু বিখ্যাত লোকনৃত্য সম্বন্ধে আলোচনা করব। সেগুলো কোন কোন জেলাতে হয় বা তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে চেষ্টা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার। দেখো, পুরুলিয়ার প্রথমেই হচ্ছে আমাদের ছৌ নৃত্য। ছৌ নৃত্য আমাদের একটা পশ্চিমবঙ্গের ক্লাসিক্যাল ডান্স বলতে পারি। দেখো, আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার রয়েছে, মিনিস্ট্রি অফ কালচার, ঠিক আছে, তো মিনিস্ট্রি অফ কালচার এই ছৌ ডান্সকে ভারতের ক্লাসিক্যাল ডান্স হিসাবে মর্যাদা দিয়েছে, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এখনো মর্যাদা দেয়নি। কোন জেলাতে এই ডান্সটা হয়? পুরুলিয়া জেলাতে এই ডান্সটা হয়। এই ডান্সটা ইউনেস্কো ইউনেস্কো দ্বারা স্বীকৃত প্রাপ্ত একটি ডান্স। ইউনেস্কোর যে ইনটেঞ্জিবল সাইড রয়েছে সেখানেও মর্যাদা পেয়েছে এই ডান্সটা। কোন ডান্সটা? ছৌ ডান্স। ছৌ ডান্স ভারতের তিনটা জায়গায় হয় বা তিনটা রাজ্যে হয়। একটা হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। এই তিনটে জায়গায় হয়। ঝাড়খণ্ডেরটাকে বলা হয় সরাইকেল্লা ছৌ, পশ্চিমবঙ্গেরটাকে বলা হয় পুরুলিয়া ছৌ, পুরো বিশ্ববিখ্যাত, আর উড়িষ্যাটাকে বলা হয় ময়ূরভঞ্জ, ময়ূরভঞ্জ শৈলী ছৌ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের যে পুরুলিয়া রয়েছে, আমাদের পুরুলিয়া জেলার বাঘমুন্ডির পাহাড়, তোমরা নাম অনেকে হয়তো শুনেছো, পুরুলিয়া জেলার বাঘমুন্ডি পাহাড়, বাঘমুন্ডি পাহাড়ের নিচে একটি গ্রাম রয়েছে। গ্রামটার নাম কি? ছড়িদা। গ্রামটার নাম হচ্ছে ছড়িদা। এই ছড়িদা গ্রামে কি তৈরি করা হয়? এই যে মুখোশটা তুমি দেখতে পাচ্ছ, ছৌ নাচের সময় কি করা হয়? মুখোশ ব্যবহার করা হয়। এই মুখোশগুলো তৈরি করা হয়, তার জন্য এটাকে বলা হয় মুখোশ গ্রাম। তাহলে কোথায় রয়েছে এটা? পুরুলিয়া জেলার ছড়িদা গ্রামে। ঠিক আছে, ছৌ ডান্স দেখলে। এরপর চলে এসো সাঁওতাল ডান্স বা সাঁওতাল নাচ, যেটা আদিবাসীদের ডান্স আমরা যেটাকে বলে থাকি। মেনলি আমরা কোথায় কোথায় দেখতে পাই ডান্সটা? পুরুলিয়াতে দেখতে পাই, ঝাড়গ্রামে দেখতে পাই, পশ্চিম মেদিনীপুরে দেখতে পাই, বীরভূমে দেখতে পাই। এরপর তোমরা বলতে পারো স্যার আমরা অন্যান্য জেলাতেও দেখতে পাই। অন্যান্য জেলাতেও আমরা দেখতে পাই, কিন্তু প্রাচুর্যতা সব থেকে বেশি কোথায় রয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই সব জেলাতে। এই ডান্সটা কখন করা হয়? বসন্ত উৎসবের সময় করা হয়। এই ডান্সের একটা বিশেষত্ব হচ্ছে কি, পুরুষরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজায়। যেমন রয়েছে ধামসা, মাদল। কি কি রয়েছে? ধামসা রয়েছে, ঢোল রয়েছে, মাদল রয়েছে, বাঁশি রয়েছে। এই সব জিনিসগুলো কারা বাজায়? পুরুষরা বাজায়। এবং ডান্সটা কারা করে? মহিলারা। তাহলে সাঁওতাল ডান্সের বৈশিষ্ট্য কি? পুরুষরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় এবং মহিলারা ডান্স করে। ঠিক আছে, চলো। নাটুয়া নৃত্য। নাটুয়া হচ্ছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা, এই দুটো জেলার একটা বৈশিষ্ট্যময় ডান্স। নাটুয়া খুব গুরুত্বপূর্ণ একটা ডান্স, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই ডান্সের মাধ্যমে পুরুষরা কি করে? পুরুষরা তাদের নিজের যে ক্ষমতা, পুরুষ কিসের জন্য? পুরুষ মেনলি আমরা যদি দেখি সেটা তার দৈহিক ক্ষমতার জন্য সব থেকে বেশি পপুলার। তো পুরুষদেরকে কি বলা হচ্ছে? তাদের যে দৈহিক ক্ষমতা, তাদের যে শরীরের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা প্রদর্শনের একটা ডান্স হচ্ছে নাটুয়া ডান্স। এই ডান্সের মধ্যে কি করা হয়? যারা ডান্সার রয়েছে, নৃত্যশিল্পী রয়েছে, তাদের পেটে ঢেকি দিয়ে আঘাত করা হয়। ভালো করে মাথায় রাখবে, তাদের পেটে কি দিয়ে আঘাত করা হয়? ঢেকি দিয়ে। ঢেকি মানে কি? যে যারা ঘরে পিঠে টিঠে হয়, চালের গুঁড়ি তৈরি করার জন্য ঢেকি ব্যবহার করা হয়। বা একটা বাংলা প্রবাদও রয়েছে যে স্বর্গে গিয়েও ঢেকি ধান ভানে, মানে
ধান ভানার জন্য কাজ, ধান থেকে চাল তৈরি করতে ব্যবহার করা হয় ঢেকিকে। ঠিক আছে, আর কি কি করা হয় এখানে, জ্বলন্ত আগুন মুখে দেওয়া হয় বা জ্বলন্ত কয়লা মুখে নেওয়া হয়, এগুলোর মাধ্যমে পুরুষরা তাদের দৈহিক শক্তি প্রদর্শন করে। কোথায় হয়, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা। নাটুয়ার পর আরো একটা ডান্স চলে আসে, সেটা হচ্ছে জাকরা, জাকরা ডান্স। এই জাকরা ডান্স কখন হয়, মুর্শিদাবাদ এবং মালদা জেলা, মুর্শিদাবাদ এবং মালদা দুটো জায়গায় আমের জন্য বিখ্যাত, মুর্শিদাবাদ মালদা। এই ডান্সটা কখন হয়, যখন আম গাছের নতুন পাতা জন্মায়। তোমরা দেখবে প্রত্যেক বছর আম গাছে কচি কচি পাতা জন্মায়, তো সেই যখন নতুন পাতা জন্মায় তখন যুবকরা, মানে এই ডান্সটাও কারা করে, ছেলেরা করে, পুরুষরা করে। এটা নোট করবে যে এই ডান্সটাও ছেলেরা করে বা পুরুষরা করে, এটা মহিলাদের ডান্স নয়। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, জাকরা ডান্স কারা করে, পুরুষরা, নারীরা, পুরুষ ও নারী উভয়েই, নাকি কেউ না। তো সেখানে পুরুষরা করে থাকে। কোথায়, মুর্শিদাবাদ এবং মালদা। তারপর চলে এসো খেমটা ডান্স। ডান্সটার নাম কি, খেমটা। এটা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দু জায়গায় হয়, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই ডান্সের মধ্যে আমরা যেটা দেখি, রাধা কৃষ্ণের যে প্রেম লীলা, ভগবান রাধা এবং কৃষ্ণ তাদের যে প্রেম লীলা, সেই বিষয়টাকে এই ডান্সের মাধ্যমে দেখানো হয়। এবং এই ডান্সটা মহিলারা পেশাগতভাবে করে। কারা করে, মহিলারা করে থাকে। তাহলে খেমটা ডান্স কারা করে, মহিলারা করে। কোথায় কোথায় হয়, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় হয়, এবং এখানে রাধা কৃষ্ণের প্রেমটাকে দেখানো হয়। তারপর হচ্ছে ভাদু নৃত্য। দেখো, ভাদু নৃত্য হচ্ছে কি, এই যে ডান্সটা, ভাদু ডান্সটা, এটা অ্যাকচুয়ালি এসছে আমাদের পুরুলিয়া জেলার যে কাশীপুরের রাজা ছিল, রাজা নীলমণি সিং, রাজা নীলমণি সিং দেও, তার কন্যা ভদ্রেশ্বরী, তার নাম অনুসারে এই ডান্সটা হয়। এই ডান্সটা ভাদ্র মাসের শুরুতে করা হয়, মহিলারা করে। কোথায় কোথায় হয়, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া। যেহেতু সে কাশীপুরের রাজা ছিল, কাশীপুর হচ্ছে পুরুলিয়া জেলার একটা থানা, একটা ব্লক বলতে পারো। তো সেই পুরুলিয়া জেলার যে কাশীপুর, কাশীপুরের রাজা ছিল রাজা নীলমণি সিং দেও, তার কন্যা ছিল ভদ্রেশ্বরী, তার নাম অনুসারে এসেছে। যদি বলা হয় যে ভাদু নৃত্যটা কার নাম অনুসারে হয়, নীলমণি সিং দেওর কন্যা ভদ্রেশ্বরীর নাম অনুসারে। তারপর হচ্ছে গম্ভীরা নৃত্য। কি নাম, গম্ভীরা নৃত্য। গম্ভীরা নৃত্য কোথায় হয়, মালদা জেলাতে। কোথায় হয়, গম্ভীরা নৃত্য মালদা জেলা। দেখো, এই যে গম্ভীরা ডান্সটা রয়েছে, এই গম্ভীরা ডান্সটা আমরা কখন দেখতে পাই, যখন আমাদের চড়ক হয়, বা যেটাকে আমরা বলে থাকি গাজন। চৈত্র মাসের সংক্রান্তিতে দেখবে সবাই মেলা দেখতে যায়, মেলায় যে ঠেলা খেতে যায় সবাই। তো সেই যে গাজন হয়, যেটাকে আমরা চড়ক পূজা বলি বা গাজন বলে থাকি, সেই সময় ডান্সটা করা হয়। এবং এই ডান্সের মধ্যে তোমরা কি দেখতে পাবে, দেখবে তোমরা অনেকেই দেখেছো যে জিভের মধ্যে ছুঁচ ফোটানো রয়েছে, বা গালের মধ্যে রড, দুই এরকম গালটা, এই গালের দুই প্রান্ত থেকে এরকম রড বেরিয়ে রয়েছে। তো এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাই। বান নিক্ষেপ করা যেটাকে আমরা বলি, তো বিভিন্ন ধরনের বান নিক্ষেপ করে। কখন হয়, চৈত্র সংক্রান্তির শিব পূজাতে, যেটাকে আমরা বলি চড়ক পূজা। কোথাও কোথায় বলা হয় গাজন, আর মালদাতে বলা হয় গম্ভীরা। মালদার গম্ভীরা খুব বিখ্যাত। ঠিক আছে, চলো। তারপর হচ্ছে লাটো, লাটো ডান্স। এই ডান্সটা নদিয়া এবং বীরভূম জেলা, লাটো কোথায় হয়, নদিয়া এবং বীরভূম এই দুটো জায়গাতে হয় লাটো। এই যে ডান্সটা রয়েছে লাটো ডান্স, এই ডান্সের বৈশিষ্ট্য কি, এখানে যারা পুরুষ রয়েছে মেল, এই পুরুষদেরকে মহিলা সাজানো হয়, ফিমেল সাজানো হয়, এবং তারপর তাদেরকে দিয়ে ডান্স করানো হয়। পুরুষদেরকে মহিলা সাজিয়ে তাদেরকে দিয়ে ডান্স করানো হয়, সেটা হচ্ছে লাটো ডান্স। তারপর চলে এসো রাভা নৃত্য। রাভা নৃত্য কোথাকার, জলপাইগুড়ি জেলাতে হয়। রাভা ডান্সটা কোথায় হয়, জলপাইগুড়ি। এটা গুরুত্বপূর্ণ একটা ডান্স, জলপাইগুড়িতে হয়। এই ডান্সটা মহিলারা করে থাকে। আর এই ডান্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, মানে নতুন নতুন যে গান, সুরেলা গান, সেইগুলোর উপর এই ডান্সটা করা হয়। তারপর চলে এসো ব্রিটা নৃত্য। ব্রিটা উত্তরবঙ্গে হয়, আমাদের যে উত্তরবঙ্গ, দার্জিলিং,
জলপাইগুড়ি, কোচবিহার, এইসব জায়গাগুলো রয়েছে, সেই সব জায়গাতে ব্রিটা নৃত্য হয়। এই ডান্সটা কারা করে থাকে? এই ডান্সটা তারাই করে যারা বাচ্চার জন্ম দিতে পারে না। যেসব মহিলারা বাচ্চার জন্ম দিতে পারে না তারা এই ডান্সটা করে থাকে। তাহলে পশ্চিমবঙ্গে যারা বাচ্চার জন্ম দিতে পারে না, মানে বিশেষ করে মহিলারা, যেসব মহিলা বাচ্চার জন্ম দিতে পারে না তারা কোন ডান্সটা করে? ব্রিটা নৃত্য। ডান্সটার নাম কি? ব্রিটা নৃত্য। এটা হচ্ছে কি? যারা বাচ্চার জন্ম দিতে পারে না। ঠিক আছে, নেক্সট কালী নৃত্য। কালী নৃত্য মা কালীকে উৎসর্গিত, বুঝেই যাচ্ছ নামটা শুনে, মা কালীকে উৎসর্গিত একটা ডান্স কালী নৃত্য। কোথায় হয়? মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলাতে হয়। দেবী কালীর মুখোশ পরে এই ডান্সটা করা হয়। তারপর হচ্ছে পীর কীর্তন। পীর কীর্তন আমাদের মেদিনীপুর জেলায় হয়। কোথায় হয়? মেদিনীপুর জেলাতে হয়। এই ডান্সের বৈশিষ্ট্য কি? এই ডান্সের বৈশিষ্ট্য মানে এই ডান্সের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের যারা পীর রয়েছে, সেই মুসলিম সম্প্রদায়ের পীরদের যে অলৌকিক ঘটনা, তারা বলে থাকে আমার কাছে এই ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা রয়েছে, তাদের যে অলৌকিক ঘটনার বা অলৌকিক ক্ষমতা রয়েছে, সেই ঘটনাটাকে কেন্দ্র করে এই কীর্তনটা করা হয়, সেটা হচ্ছে পীর কীর্তন। তারপর হয় বোলান নৃত্য। বোলান, বোলান কোথাকার? বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম। তোমাদের মনে হতে পারে এত এত ডান্স মনে রাখবো কি করে? কিচ্ছু করার দরকার নেই, ক্লাসটাকে খালিসা দুবার দেখে নাও। দেখো আমি সহজ বুদ্ধি বলে দিচ্ছি, দেখে নাও, দেখার পর কমেন্ট করবে, কমেন্টে একটা লিংক দেব, সেই লিংকে তোমরা একটা পিডিএফ পাবে এবং সেই পিডিএফ এ তোমাদেরকে 200টা কোশ্চেন এমসিকিউ ফরম্যাটে দেওয়া থাকবে, সেটা প্র্যাকটিস করে নিও। বাস এইটুকু কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের সমস্ত কিছু মনে থাকবে। বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম বোলান ডান্স। বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম কখন হয়? চৈত্র মাসে এই ডান্সটা হয়ে থাকে। আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। তারপর হচ্ছে ঝাপান নৃত্য। ঝাপান ডান্সটা কখন হয়? পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া। কোথায় কোথায় হয়? পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া। শ্রাবণ মাসে যখন বেদে বেদনি, যারা সাপের খেলা আমাদেরকে দেখায়, যাদেরকে আমরা বেদে বলি, তো বেদে বেদনিরা সাপের ঝুড়ি মাথায় নিয়ে এই ডান্সটা দেখায়, সেই ডান্সটার নাম হচ্ছে ঝাপান নৃত্য। যদি বলা হয় কোন ডান্সের মাধ্যমে বেদে বেদনিরা সাপের ঝুড়ি মাথায় নিয়ে ডান্স করে, সেটা হচ্ছে ঝাপান নৃত্য। পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হয়। তারপর চলে এসো কীর্তন। কীর্তন কোথায় কোথায় হয়? নদিয়া, বীরভূম, বিশেষ করে নদিয়া এবং বীরভূম, বিশেষ করে নদিয়া এবং বীরভূম। কিন্তু শুধুমাত্র যে নদিয়া এবং বীরভূমে হয় তা তো নয়, কমপ্লিট পশ্চিমবঙ্গেই করা হয় কীর্তন নৃত্য। শিউলি দাস কীর্তন রয়েছে, বিভিন্ন ধরনের, সুমন ভট্টাচার্য রয়েছে। কীর্তন, কীর্তন হচ্ছে তোমার, যদি বলা হয় এই কীর্তনের উদ্ভব কোথার থেকে, উৎপত্তি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উৎপত্তি কোথার থেকে, তো উৎপত্তি মাথায় রাখবে যে জয়দেবের লেখা গীত গোবিন্দ, জয়দেবের লেখা যে গীত গোবিন্দ পুস্তকটি রয়েছে, গীত গোবিন্দ, এই গীত গোবিন্দ পুস্তক থেকে কীর্তনের উদ্ভব হয়েছে। এই ডান্সটা বা এই মিউজিকটা বা এটা একটা সঙ্গীত বলতে পারো, নৃত্যও বলতে পারো, সেটা কাকে উৎসর্গিত? উৎসর্গিত হচ্ছে ভগবান বিষ্ণুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে। এখানে কৃষ্ণ কথা হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এটা বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র, ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু তিনি এই মন্ত্রটা দিয়েছিলেন। জয়দেবের লেখা গীত গোবিন্দ থেকে আমরা কি পাই? কীর্তন নৃত্যের আমরা উদ্ভাবনা জানতে পারি। তারপর কীর্তনের পরে চলে এসে আরো বিভিন্ন রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম। হ্যাঁ, তারপর যেমন একটা রয়েছে সেটা হচ্ছে ডাক নৃত্য।
এখানে তোমরা এগুলো তোমরা একটু লিখে নিও, এগুলো লেখা নেই। ডাক নৃত্য লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও শুধু। ডাক নৃত্য, ডাক নৃত্য কোথাকার? যদি বলা হয় কোন জেলায় ডাক নৃত্য করা হয়, জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ। স্পেশালি আমি উল্লেখ করে দিচ্ছি কোন জায়গাটা, সেটা নোট করবে। জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ। দেখো এরকম কন্টেন্ট কিন্তু তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? এই ডান্সটা কেন করা হয়? এই ডান্সটা হচ্ছে তোমার যুদ্ধে ফেরত বীর সৈনিকদের ঘরে ফেরার উদ্দেশ্যে এই ডান্সটা করা হয়। যুদ্ধে ফেরত বীর সৈনিকদের, ফেরত বীর সৈনিকদের ঘরে ফেরার উদ্দেশ্যে এই নৃত্য প্রদর্শিত হয়। এটা নোট করে রাখবে, ঠিক আছে? একটা হচ্ছে ডাক নৃত্য হলো, আরেকটা নোট করো, সেটা হচ্ছে দাসাই নৃত্য। দাসাই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ডান্স। দাসাই নৃত্য, প্রথমত এই ডান্সটা কারা করে থাকে? সাঁওতালরা বা আদিবাসীরা। সাঁওতাল বা আদিবাসীরা এই ডান্সটা করে থাকে। এক মিনিট, হ্যাঁ, কি বলছিস? এখনো কিছু বলে না, তো অত তাড়াহুড়া করলে হবে? আমি একটু কাজ করছি, পরে ফোন করছি, দাঁড়া। এটা কাদের মধ্যে হয় বললাম? এটা হচ্ছে সাঁওতাল সম্প্রদায়যুক্ত অঞ্চলে এই ডান্সটা হয়ে থাকে, সাঁওতালরা মেনলি করে থাকে। সাঁওতালদের যারা যুবক রয়েছে, যুবক, তারা কি করে? তারা যেটা করে সেটা হচ্ছে গেঞ্জি, জামা এবং শাড়ি পরে। কি কি পরে? গেঞ্জি পরে, জামা পরে, আর শাড়ি। শাড়ি পরে, প্যান্ট কিন্তু নয়, শাড়ি পরে, এবং মাথাতে ফেটি বাঁধে। মাথাতে কি বাঁধে? একটা ফেটি মতো বাঁধে। তারপর সেখানে ময়ূর পালক গুঁজে। কি গুঁজে? ময়ূর পালক। ময়ূর পালক গুঁজে, এবং কাগজের ফুলও অনেক সময় গুঁজে। কাগজের ফুল, ঠিক আছে? এটা হচ্ছে তাদের স্টাইল। কি করবে? গেঞ্জি, জামা, শাড়ি পরবে, মাথাতে একটা ফেটি বাঁধবে কালারিং, সেখানে ময়ূর পালক গুঁজবে, কাগজের ফুল গুঁজবে, তারপর তারা ডান্সটা করে দাসাই নৃত্য। এই ডান্সটা আমাদের এখানে যখন হয়, সেই সময়টা হচ্ছে আমাদের এখানে, ওটা কি বলে, বীজ বপনের উৎসব, যেটা রোহিণী, রোহিণীর সময় এই ডান্সটা দেখতে পাওয়া যায়। নেক্সট, তাহলে দাসাই হয়ে গেল। গৌরিয়া, পরবর্তী ডান্সের নাম নোট করো, গৌরিয়া। গৌরিয়া ডান্স কোথাকার? গৌরিয়া ডান্স হচ্ছে সমগ্র মুর্শিদাবাদের। মুর্শিদাবাদ, গৌরিয়া এটা কোথায় হয়? মুর্শিদাবাদ। এটাও হচ্ছে আমাদের ছো ডান্সের মতো, ছো ডান্সের মতোই অনেকটা ডান্স, গৌরিয়া ডান্স। তারপর নোট করো আলকাপ নৃত্য। আলকাপ, আলকাপ নৃত্য, আলকাপ মালদা এবং মুর্শিদাবাদ, মালদা এবং মুর্শিদাবাদ, এই দুই জায়গাতে সব থেকে বেশি হয় আলকাপ।
গ্রাম্য জীবনের যে বিভিন্ন ধরনের ঘটনা, আমাদের গ্রাম্য জীবনের যে বিভিন্ন ধরনের ঘটনা, সেগুলোকে নাটক এবং নৃত্য রূপে দেখানো হয়। নাটক এবং নৃত্য রূপে দেখানো হয়। ঠিক যেমন আমরা যেটা করি সেটা হচ্ছে যাত্রাপালা। যাত্রাপালা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত লোকনৃত্য, যেটা বর্তমানে বিলুপ্তির পথে চলে গেছে। কিন্তু যাত্রাপালাও আমাদের যে সামাজিক ঘটনা বা রাজনৈতিক যে পরিবেশ তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে রায়বংশী নৃত্য। রায়বংশী নৃত্য, রায়বংশী নৃত্যটা আমরা দেখতে পাবো কোথায়? বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। ঠিক আছে। এখানে তরবারি ও বর্ষা ব্যবহার করা হয়। তরবারি, এই ডান্সে তরবারি ব্যবহার করা হয় এবং এখানে হিন্দু এবং মুসলিম সমানভাবে পার্টিসিপেট করে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ। আরেকটা রয়েছে টুসু এবং ভাদু। টুসু ভাদু, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এইসব জায়গায় হয়। তো এই হচ্ছে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তো তোমরা যারা যারা যদি চাও যে ফোক মিউজিক নিয়েও ক্লাস করতে চাও, তোমরা যদি ফোক মিউজিক সম্বন্ধে জানতে চাও, তাহলে সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে? কমেন্ট করতে হবে। তোমরা যদি এই ক্লাসটার পিডিএফ চাও কোশ্চেন আকারে, এমসিকিউ আকারে, তাহলে কি করতে হবে? কমেন্ট করতে হবে। তোমরা যদি সবাই কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করব। তাছাড়াও আরো একটা বিষয় তোমাদেরকে আমার বলার ছিল, সেটা হচ্ছে কি, দেখো 2026 আসতে চলেছে, 2025 প্রায় শেষ, এবং আগামী বছর আমাদের বেশ কিছু পরীক্ষা থাকবে। রেলের একটা যথেষ্ট ভালো পরিমাণে ভ্যাকেন্সি থাকছে। তাছাড়া তোমরা দেখেছো যে এসএসসি রিসেন্ট টাইমে তাদের যে প্যাটার্ন প্রচুর পাল্টে নিয়েছে। স্টেট এক্সামের প্যাটার্নও তোমরা ডাব্লিউবিপিতে দেখলে বেশ ভালো রকম বদলেছে। তো এই সবের বিরুদ্ধে লড়াই করার জন্য, যাতে তোমরা এই সমস্ত কিছু পরীক্ষাকে অ্যাটেম্প করতে পারো এবং নিজের একটা সিট দখল করতে পারো, তার জন্য নিয়ে এসেছি কি জিকে ফাউন্ডেশন 4.0। জিকে ফাউন্ডেশন 4.0 এই যে মানে ব্যাচটা রয়েছে, এটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য নয়। এখানে তোমাদেরকে একদম জিরো থেকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, একদম তুমি ধরে নাও তোমার কনস্টেবল লেভেলের পরীক্ষা থেকে এসএসসি সিজিএল, এই লেভেলে তোমাদেরকে জিকে পড়ানো হবে। জিকের মধ্যে কি বিজ্ঞান পড়ানো হবে, পলিটি পড়ানো হবে, হিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার, জিওগ্রাফি, যত কিছু রয়েছে। তার সাথে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়ানো হবে তোমাদের। আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে যত কিছু তোমাদেরকে পড়ানো হবে কমপ্লিটলি এনসিইআরটি বেসড, আর তার সাথে মডার্ন বা রিসেন্ট যে প্যাটার্ন পরীক্ষার, তার উপর ভিত্তি করে পড়ানো হবে। কতদিন সময় লাগবে? 8 মান্থ। এই ব্যাচটা চলাকালীন তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের দেখবে মোটামুটি 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাতে, মক টেস্ট নিতে নিতে 8 মাস মতো সময় লাগবে, কিন্তু 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। ব্যাচ শুরু কবে থেকে হচ্ছে? 2 জানুয়ারি 2026 থেকে ব্যাচ শুরু হচ্ছে। ব্যাচের প্রাইস কত রয়েছে? 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। কোনো এখানে তোমাদের ডিসকাউন্ট নেই, কোনো পেমেন্ট বাড়ার চিন্তা নেই। তবে হ্যাঁ, যারা 25শে ডিসেম্বর 2025-এর মধ্যে অ্যাডমিশন নেবে, একমাত্র তাদেরকেই অ্যাডমিশন নেওয়া হবে। কারণ 25শে ডিসেম্বর 2025-এর পর থেকে অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হবে। কারণ তারপর আমাদের কিরকম ভাবে পড়াবো সেই সব বিষয় নিয়ে আলোচনা চলতে থাকবে। তো 25শে ডিসেম্বর পরে আর কোনো রকম কোনো ব্যাচ শুরুও করব না,
কোনো রকম কোনো নতুন স্টুডেন্ট নেব না, যারা থাকবে 25শে ডিসেম্বর 2025-এর মধ্যে যারা জয়েন করবে শুধুমাত্র তাদের জন্য। তাতে তোমরা যদি 10 জন আসো বা 100 জন আসো কোনো ব্যাপার নেই, 10 জন এলেও পড়াবো, 100 জন এলেও পড়াবো, ঠিক আছে। লাইভ এবং রেকর্ডেড দুটো ফরম্যাটেই তোমরা পাবে, শুধুমাত্র একটা ফরম্যাট নয়। লাইভ ক্লাসও তোমরা পাবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের যে রেকর্ডেড ক্লাস সেটা তোমরা পেয়ে যাবে। আমাদের নিজস্ব অ্যাপ বলতে পারো ইউটিউব, সবাইকারই নিজস্ব অ্যাপ, সেই ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়ানো হবে এবং প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস নোট পিডিএফ হিসাবে পেয়ে যাবে এবং ইবুকও তোমাদেরকে দেওয়া হবে, মক টেস্টের সোর্স দেওয়া হবে এবং রিভিশন ক্লাসও তোমাদেরকে করানো হবে, মানে প্রপার একটা গাইড। তুমি যদি আমাকে 8 মাস সময় দাও, একদম প্রত্যেকটা ক্লাস যদি তুমি ঠিকঠাক করে করো, 8 মাস পর তুমি নিজেই দেখবে অন্য কাউকে জিকে পড়াতে পারছো। এটুকু আমি তোমাদেরকে দিয়ে মানে অ্যাসিউর করতে পারি। যে কোনো পরীক্ষার তুমি কোশ্চেন তুলবে, যদি 30টা কোশ্চেন থাকে, 25টা কোশ্চেন যখন তখন করতে পারবে, আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। আচ্ছা, এখানে তো আরো একটা টপিক অ্যাড করা বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ পার্ট, স্ট্যাটিক জিকেও তোমাদেরকে কিন্তু এখানে পড়ানো হবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, পলিটি, হিস্ট্রি, ইকোনমিক্স, জিকের মধ্যে যা যা থাকছে সমস্ত কিছু পড়ানো হবে, ঠিক আছে। তো যারা যারা ব্যাচটা নিতে চাও তারা এই যে 6297690129 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা পাবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, কল করলে রেসপন্স পাবে না, হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ।